সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। পুলিশ ভাইদেরকে বলছি, বিন্দু পরিমাণ আক্রমণ করার চেষ্টা করবেন না। 24-এর গণ অভ্যুত্থান মূলত তরুণ প্রজন্মের অর্জন, শিক্ষার্থীদের অর্জন, ছাত্র জনতার অর্জন। শেখ হাসিনার টানা চতুর্থ মেয়াদে 16 বছরের অপশাসনে ক্ষমতা আঁকড়ে থাকা অপকৌশলে 3টি বিতর্কিত নির্বাচনে ভোটাধিকার বঞ্চিত দেশের বেশিরভাগ মানুষ। ক্ষোভ বাড়তে থাকে দিনকে দিন। সেই ঘৃণা ক্ষোভ চূড়ান্ত রূপ পায় 2024-এর জুলাই মাসে কোটা সংস্কার ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনে। শিক্ষার্থীদের জানা উচিত তাদের আন্দোলনে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলনে কারা পাশে ছিল, কোন সংগঠন কোন নেতৃত্ব শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংগ্রাম করছে। এমন বাস্তবতায় প্রশ্ন জাগে, এই আন্দোলনে বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কেমন ছিল? যারা ছিল, যারা আছে, তারা ভবিষ্যতেও যে থাকবে সেটিও জানা দরকার সবার, বিশেষ করে তরুণ প্রজন্মের। দীর্ঘ পর্যবেক্ষণ, অনুসন্ধান, নানা মাধ্যম থেকে তথ্য, উপাত্ত ও ভিডিও ফুটেজ সংগ্রহ এবং যাচাই বাছাই শেষে জুলাই অভ্যুত্থানে বিএনপি আর জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকার কিছুটা তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনে। রাজনৈতিক কৌশল হিসেবে আন্দোলন চলাকালে দলীয় পরিচয় ব্যবহার না করায় গণমাধ্যমের খবরে উঠে আসেনি বিএনপির দলীয় কোনো ব্যানার। আবার তখনকার সরকারি নিষেধাজ্ঞার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক নিয়মিত বক্তব্যগুলো কোনোটি প্রচার করেনি গণমাধ্যম। খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলন 2014 সালের পর থেকে, অর্থাৎ 2015 সালের 7 জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসনামল তারেক রহমানের বক্তব্য, বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। জুলাই মাসের শুরুর দিকে আন্দোলন যখন গতি পেতে থাকে তখন বিএনপির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। 6 জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে রয়েছেন তারা। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সময়ের সঙ্গে আমরা একমত। বিএনপি এবং তাদের সমমনস্করা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। ছেলেদের যে দাবি, এই দাবি কিন্তু আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। 11 জুলাই 2024 নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্র দলের সংবাদ সম্মেলনে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আন্দোলনে তাদের অবস্থান তুলে ধরেন। তারা জানান, ছাত্রদল এই আন্দোলনে দলীয় ব্যানারে অংশ না নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সারা দেশে নেতাকর্মীরা অংশ নিয়েছে। চলমান যে গণতান্ত্রিক আন্দোলন সাধারণ শিক্ষার্থীরা করছে, এই আন্দোলনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের যারা বিভিন্ন ইউনিটের আমাদের সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তারা অবশ্যই আন্দোলনে যুক্ত হতে পারে এবং রয়েছে। সেই ধারাবাহিকতায় 15 জুলাই শিক্ষার্থীদের লাগাতার কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন, নির্মম হামলার শিকার হন নারী শিক্ষার্থীরাও। 16 জুলাই রংপুরে আবু সাইদ, ঢাকায় মীর মুগ্ধ ও চট্টগ্রামে ওয়াসিম আকরামের আত্মত্যাগ এই আন্দোলনে বারুদ ঢেলে দেয়। 16 জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলন। আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অবৈধ প্রধানমন্ত্রী যে হিংসাত্মক কটূক্তিমূলক কথা বলেছেন তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজকের এই সংবাদ সম্মেলন থেকে অবৈধ প্রধানমন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আমরা দাবি জানাচ্ছি। তো আপনাদের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট করতে চাই, ছাত্রদল এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না। কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে। সেখানে কে কি বললো সেটা আমাদের কোনো চাষা জানা, আমরা আমাদের মতো করে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছি, সর্বাত্মকভাবে ছাত্রদল তাদের পাশে থাকবে। একই দিন রাজধানীর বিজয়নগর এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। এদিন সংবাদ সম্মেলনে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শিক্ষার্থীদের ওপর সরকারের এই জুলুম নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য
গণতান্ত্রিক দাবির পক্ষে সোচ্চার হতেও উদারত আহ্বান জানাচ্ছি। গায়েবী জানাজা তাদের মোকাম অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটা সারা দেশে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সারা দেশে শত শত শিক্ষার্থীদেরকে নির্মম নির্দয়ভাবে আহত করা হয়েছে। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির এই কর্মসূচির স্বকীয়তা, নিরপেক্ষতা বজায় রাখতে তারেক রহমান তাঁর বক্তব্যে দলের নেতাকর্মী বা সংগঠনের নাম উল্লেখ করেননি। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, আওয়ামী হানাদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। এবং এই 16 জুলাই 2024 কোটা সংস্কার শুধু নয়, শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন সামনে রেখে গোটা দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কেন, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। এরপর শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে সরকারের নানা মহল থেকে তৎপরতা শুরু হয়। তারেক রহমান প্রতিনিয়তই এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে নিয়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা তখন এই আন্দোলনের পক্ষে কথা বলার ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করেন। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দায়িত্ব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে জানাজা করেছি। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গায়েবানা জানাজায় অংশ নেন বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষও হয়। 17 জুলাই 2024 চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের জানাজা। হাজারো ছাত্র জনতা অংশ নেন জানাজায়। এছাড়াও দেশের বিভিন্ন জেলাতে গায়েবানা জানাজা পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। 18 জুলাই 2024 দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য। পবিত্র মুহররম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই আন্দোলন ছাত্র জনতার বিজয়ের দ্বার প্রান্তে। 18 জুলাই আবারও তিনি দেশবাসীকে এক দফা সামনে রেখে রাজপথে থাকার আহ্বান জানান। এই খুনিরা আবু সাইদের চিতানো বুকে গুলি করতে দ্বিধা করেনি। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ।
এদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের বুকে আর একটি গুলিও যেন না লাগে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে, কারণ আবু সাইদরা এখন আর বুক পেতে গুলি নিতে ভয় করে না। সুতরাং মানুষ খুন করে হাসিনাকে আর টিকিয়ে রাখা যাবে না। এবং এই 18 জুলাই 2024 তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যেই আত্মবিশ্বাস, তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কোটা সংস্কারের পথ ধরে শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের বার্তা 24-এর 18 জুলাই জাতির সামনে আনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্রছাত্রীদের সীমাহীন সাহস, ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। খুনি হাসিনার ক্ষমতার লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ থেকে এই খুনি চক্রকে বাংলাদেশের আপামর ছাত্র ছাত্রীরা বিদায়ী করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এদিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তারা বলেন, তারেক রহমান আন্দোলনে সমর্থন দেয়ায় রাজপথে শিক্ষার্থীদের পাশে থাকবেন বিএনপির নেতাকর্মীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করে বিএনপির জেলার শীর্ষ নেতারা, যদিও কোনো জেলাতেই দলীয় ব্যানার ব্যবহার করা হয়নি। এদিকে গণমাধ্যমে প্রচার না হলেও সরকারি দল ও বিভিন্ন সংস্থা তারেক রহমানের বক্তব্য নিয়মিতই পর্যবেক্ষণ করত। এমনকি আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাংগঠনিক বৈঠকেও তারেক রহমানের দিক নির্দেশনামূলক ভাষণ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার ছাত্রলীগ সভাপতি গণমাধ্যমে কথা বলার এক পর্যায়ে তাদের নজরদারির কথা ফাঁস করে দেন। ওইখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদলের কর্মী, আপনি বলতেছেন সাধারণ শিক্ষার্থী, আমি বলতেছি এগুলো স্ট্রাইকের কর্মী। তারা প্রতিদিন 5000 করে লোকজন এই আন্দোলনে পাঠায়। এখন তারিখ যে আপনি আহ্বান জানাইছে, আপনারা তো এটা ফলো করে বলেন নাই। তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদলের নেতা করতে আসবে না? তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি দেওয়া বক্তব্য দিনে দিনেই বিএনপির ভেরিফাইড ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলিয়ন ভিউ ও শেয়ার হতে থাকে। আর এমন বাস্তবতায় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। 18 জুলাই সেই উত্তপ্ত পরিস্থিতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে বড় পরিসরে আন্দোলনে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্রদল নেতারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে সর্বাত্মক অংশ নিতে দেখা গেছে। পরবর্তী দিনগুলোতেও বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে এক প্রকার নাকানি চুবানি খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, 19 জুলাই 2024 ইন্টারনেট বন্ধ করা হলেও প্রবাসীদের উদ্দেশ্যে তারেক রহমানের ভিডিও বার্তা। বাংলাদেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে দেশ বিদেশে জনমত গঠনের আহ্বান জানান তারেক রহমান। আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। 19 জুলাই ব্যাপক সংঘাত চলে দিনভর। 18 জুলাই তারেক রহমানের ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় নেতা এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও নেমে পড়েন রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। উত্তপ্ত জুলাইয়ের শেষ 2 সপ্তাহে কারফিউ ভেঙে রাজধানীতে মিছিল পিকেটিং করার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা যায় যুবদলের সভাপতি মুনায়েম মুন্না, যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সম্মুখভাগে রাজপথে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন।
একাধিক ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে পুলিশ ও আওয়ামী লীগের অস্ত্রধারীদের সামনাসামনি একাধিকবার কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। 19 জুলাইয়ের ব্যাপক সংঘর্ষ সহিংসতার মধ্যে পুলিশের গুলিতে শহীদ হন যুবদল নেতা নবীন তালুকদার। পাশে থাকা সহযোদ্ধার গুলিবিদ্ধ মরদেহ কোলে করে সেদিন ছাত্রদল যুবদলের নেতাদের কান্নার দৃশ্য যে কাউকে ভারাক্রান্ত করে তোলে। সহযোদ্ধাকে হারিয়ে সেদিন শেখ হাসিনা পতনের প্রতিজ্ঞা করেন ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা। বিএনপির পার্টি অফিস বন্ধ করে হারুনকে, হুইজ হারুন, তারেক রহমানের নির্দেশে আজকে আমরা আছি। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর মিরপুর ও আশপাশের এলাকায় যুবদল মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদ মিরাজের নেতৃত্বে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুরো আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় অবস্থান দেখা যায় বিএনপি নেতা আমিনুল হক, সুলতান সালাউদ্দিন টুকু সহ অন্যদের। 19 জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে পেশাজীবীদের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করে পুলিশ। এর আগে ও পরে একে একে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আটকের কঠোর সিদ্ধান্ত নেয় হাসিনা সরকার। তেমনি আবার বিএনপির অনেক শীর্ষ নেতাকে আগে থেকেই রাখা হয় কারাবন্দী করে। তারপরও কর্মী সমর্থকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে কর্মসূচি পালন করতে থাকেন। সেই বাস্তবতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অন্যরা আন্দোলনে সংঘর্ষ সহিংসতার দায় না নেয়ার ঘোষণা দেন। আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালা পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। সে দায় তাদের। তখন ছাত্র জনতার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা আরও সংগঠিত হয়ে রাজপথে অবস্থান নেয়। রাজধানীর ভিতরে বিভিন্ন এলাকায় ছাত্রদলের অন্য নেতাদেরকেও শিক্ষার্থীদের সঙ্গে মিশে নেতৃত্ব দিতে দেখা গেছে। ঢাকার প্রবেশপথে ভাগ হয়ে কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেন ও দিক নির্দেশনা দেন সাধারণ ছাত্র জনতাকে। সেই সময় যাত্রাবাড়ি শনিরাখড়া রায়েরবাগ এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে একাধিক মিছিলে অংশ নিতে দেখা গেছে। টানা কয়েকদিন ওই এলাকায় স্থানীয় ছাত্রদল নেতাদের নিয়ে কর্মসূচির নেতৃত্ব দেন রাকিব। এক পর্যায়ে গুলিবিদ্ধ হলেও অল্পতে প্রাণে রক্ষা পান তিনি। ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে ছাত্রদের পাশে থাকার আহ্বান জানানোর একটি ভিডিও বিশ্লেষণে দেখা গেছে তিনি ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা। ছাত্রদল সভাপতি রাকিবের সঙ্গে ওই এলাকায় ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে কর্মসূচি পালন করতে দেখা গেছে মাসুদ রানাকে। এর মধ্যে একের পর এক আত্মগোপনে চলে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে। আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায় কয়েকজন সমন্বয়ককে। এর মধ্যে রাজধানী সহ সারা দেশে চলে গণগ্রেপ্তার। ঢাকার আদালতের একটি দৃশ্য দেশবাসীকে নাড়িয়ে দেয়। অনেককে বলতে শোনা যায়, এ তো বিপ্লবী মা, সাবাস মা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় অনুপ্রাণিত হয়ে রাস্তায় নামতে থাকেন অন্য অভিভাবকরাও। পরে জানা গেল হাতকড়া পরা ওই যুবক বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত বুলু। 21 জুলাই 2024 দেশবাসীর উদ্দেশ্যে আবারও তারেক রহমানের আহ্বান, এবার তাঁর কণ্ঠে আরও দৃঢ় উচ্চারণ। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে, মোতায়েন করেছে সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে, তাহলে মানুষ আসলে সাহস পাবে। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে।
কিন্তু এরা কারা? শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমান দলের নেতাকর্মীদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন। 22 জুলাই প্রকাশ্যেই জানান দেন শেখ হাসিনা। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। আমেরিকান FBI কর্তৃক দুর্নীতির যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে ওই তারেক জিয়ার শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। জুলাই মাসের শেষ সপ্তাহ কারফিউ সহ নানা ঘটনার মধ্য দিয়ে পার হয়। এদিকে ডিবি কার্যালয়ে আটকে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। আমাদের এই 6 সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটকে রাখায় অন্য সমন্বয়করা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং বিএনপি নেতাকর্মীরাও সক্রিয় থাকে রাজধানী সহ সারা দেশে। এদিকে উচ্চ আদালতমুখী শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে বিএনপি দলীয় সিনিয়র আইনজীবীরা ঢাল হয়ে দাঁড়ান। 1 আগস্ট 2024 আন্দোলন তখন আরও বেগবান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ভিডিও বার্তা। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল। কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, শহর, নগর, বন্দর, কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই। শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে। দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি, খুনি হাসিনাকে বিদায় করি, বাংলাদেশকে স্বাধীন করি আমরা। শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয়। পরবর্তীতে ফাঁস হওয়া ফোনালাপের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি। ওই তাদের কি একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে, সবাই মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, তো বাসতে যেমন চিন্তি বাবরে বাবা শব্দ দিক থেকে নাই। সর্বশেষে খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। 3 আগস্ট রাজধানীতে লাখো জনতা উপস্থিত হন। কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল নিয়ে এদিন দলে দলে জমায়েত হন ছাত্রদলের নেতাকর্মীরা। ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও। 4 আগস্ট মরণ কামড়ে নামে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কারওয়ান বাজার, মোহাম্মদপুর, উত্তরা, যাত্রাবাড়ি, বাড্ডা সহ দেশের বিভিন্ন স্থানে ও ঢাকার প্রবেশপথে অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছাত্র জনতার উপর গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। 4 আগস্ট হতাহতের ঘটনাও ছিল বেশি। সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে দেশবাসী এবং দলীয় নেতাকর্মী শব্দটিও উল্লেখ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন, খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। এদিকে রাজধানী ঢাকায় নেতারাও সামনে চলে আসেন। কেউ ক্যাপ, কেউ মাস্ক পরা অবস্থায় রাজপথে থেকে দলের নেতাকর্মী সহ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র জনতাকে দিক নির্দেশনা দেন। বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণে দেখা যায় বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা এদিন ছিলেন মিছিলের স্লোগানের সামনের কাতারে। 4 আগস্ট রাজধানীর প্রবেশমুখ যাত্রাবাড়ি, শনিরাখড়া সহ আশপাশের এলাকায় বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
দলীয় নেতাকর্মী সহ স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ওই এলাকায় অবস্থান নেওয়া পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে ছাত্রদল সভাপতি রাকিব সম্মুখভাগে থেকে ধাওয়া দিয়ে ওই এলাকা ছাত্র জনতার দখলে নেন। সাধারণ ছাত্র জনতাকে নিয়ে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা আমাদের সেই ভূমিকার মাধ্যমে যাত্রাবাড়িকে সন্ত্রাসী মুক্ত করেছে, দুলাই পার্কে সন্ত্রাসী মুক্ত করেছে, জুরাইনকে করার জন্য অগ্রভাগে ছাত্রদল ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের সাথে মিশে রাজপথ দখলে রাখেন বিএনপি নেতারাও। ঢাকার বাইরেও বিএনপির কেন্দ্রীয় ও জেলার নেতারা সামনের কাতারে থেকে মিছিলে অংশ নেন। চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, নড়াইল, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে বিএনপির নেতারা ছাত্র জনতার মিছিল লেখা ব্যানারে অংশ নেন কর্মসূচিতে। শেখ হাসিনা এবং শেখ রেহানা ওনার ছোট বোন ভারতের উদ্দেশ্যে তারা বিসমিল্লাহির রহমানির রহিম। 5 আগস্ট 2024 ঢাকার রাস্তা তখন লাখো জনতার দখলে। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তায় চোখে মুখে বিজয়ের উচ্ছ্বাস। 6000 মাইল দূরে থেকেও তিনি যেন আছেন প্রিয় মাতৃভূমি বিজয়ী ছাত্র জনতার সাথেই। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। বিশাল এই বিজয়ের পুরো কৃতিত্ব দেন তিনি ছাত্র জনতাকেই। নিজ দল বা সমমনা দলের নেতাকর্মীদের কোনো কৃতিত্ব নেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। 17 বছরের জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গুম খুন সহ্য করার পরও নেতাকর্মীদেরকে দিলেন কঠোর নির্দেশনা, যা দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। 5 আগস্টের সেই বিজয় ভাষণে তারেক রহমানের কণ্ঠে উদার রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টিকারী এক উক্তি। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। একটু পেছনের ঘটনা জানাই। সেটি হলো জুন মাসের 15 তারিখে তারেক রহমান এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তার সমর্থন এবং শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছিলেন। দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। 2014 সালের 15 জুলাই যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে তারেক রহমান কোটা সরকারি চাকরিতে 5% রাখার দাবি জানিয়েছিলেন। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার, সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন? সরকারি চাকরি যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50% মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে
মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। 5 থেকে 8 আগস্ট দেশে কোনো সরকার ছিল না, অন্যদিকে নানা ষড়যন্ত্রের আশঙ্কা। এমন অনিশ্চয়তায় দলীয় নেতাকর্মীদের পাহারাদারের ভূমিকায় থাকার কঠোর নির্দেশনা দেন দফায় দফায়। এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই। যেখানে আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করতেন সরকার পরিবর্তন হলে তাদের লাখ লাখ নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হবে, সেখানে শুধু পরিবর্তন নয়, আওয়ামী লীগের পতনের পরও ঢালাওভাবে পাল্টা হামলা পর্যন্ত হয়নি। এর অন্যতম কারণ সেই উক্তি, বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। বিজয়ীর কাছে পরাজিতরা এভাবে 6000 মাইল দূরে থেকেও 5 থেকে 8 আগস্টের উত্তাল দেশে একমাত্র রাজনৈতিক অভিভাবকের দায়িত্ব পালন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিবর্তনের সিঁড়ি বেয়ে ভোটের অধিকার ফিরে পাওয়া এবং রাষ্ট্র সংস্কারের রূপরেখা বাস্তবায়নই আগামীর প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ।